ঢাকার সড়ক ব্যবস্থায় টাকার নগরবাসী বছরে আর্থিক ক্ষতি প্রায় 1,00,000 কোটি টাকা। পরিকল্পনার অভাবকে দুষছেন বিশেষজ্ঞরা। চারপাশে রিং রোড নির্মাণের উদ্যোগ। পুলিশি হয়রানি বন্ধ সহ 12 দফা দাবিতে দক্ষিণ পশ্চিমের 21 জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট অব্যাহত। দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক। জায়গার অভাবে মাসের পর মাস গোডাউনের বাইরে ফেলে রাখায় গাইবান্ধায় নষ্ট হচ্ছে ইউরিয়া সার। কিনতে আগ্রহী নন কৃষক, নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করার তাগিদ। দিনাজপুরের বাজারে হঠাৎ বেড়েছে ধানের দাম। আবাদ কম এবং আমদানি করা চালের ওপর 20% শুল্ক আরোপী কারণ বলছেন মিল মালিকরা। এবং বাণিজ্য মেলায় অতিরিক্ত দামে খাবার বিক্রির অভিযোগ। ঘটছে লাঞ্ছিত করার ঘটনাও। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। দুর্ভোগ আর মেগাসিটি ঢাকার সড়ক ব্যবস্থা যেন একই সূত্রে গাঁথা। দিন, মাস কিংবা বছর পার হওয়ার সঙ্গে সঙ্গে সড়ক নিয়ে পরিকল্পনা বদলায়, কিন্তু বদলায় না রাস্তার দুর্ভোগের চিত্র। কৌশলগত পরিবহন পরিকল্পনা এসটিপির তথ্য বলছে এভাবে চলতে থাকলে 7 বছর পর নগরবাসীর প্রতি 5 কিলোমিটার যেতে সময় লাগবে 1 ঘন্টারও বেশি সময়। বাস্তবতা মেনে রাজুক বলছে সমস্যা সমাধানে ঢাকার চারপাশ জুড়ে 3 ধাপে রিং রোড করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মিজানুর রহমান মিন্টুর তোলা ছবিতে আরো জানাচ্ছেন মাহমুদ রাকিব। কোথাও ভাঙাচোরা, কোথাও কাদা পানিতে তৈরি হয়েছে খানাখন্দক, কোথাও আবার রাস্তার মধ্যে পড়ে আছে বড় বড় ইটও। মেগাসিটি ঢাকার অনেক সড়কের চিত্র এখন এমনই। যেরকম চাক্কার ক্ষতি, গাড়ির বডির ক্ষতি, ইঞ্জিনের প্রতিও প্রেসার পরে, গাড়ির পাত্তি ভাঙতেছে, চাক্কার ক্ষতি হইতেছে, অনেক সময় গাড়ির চাক্কা ভাষ্ট হয়ে যেতেছে গাড়াগুড়া। যেটা 5 বছর কন্টিনিউ চলার কথা, এই রাস্তার কারণে ওইটা আমাদের 1 বছরও চলা সম্ভব হয় না। একটি আধুনিক নগরীর মোট আয়তনের 25% সড়কের প্রয়োজন থাকলেও ঢাকায় আছে মাত্র 8%, যার 52% এবার দখল অবৈধ পার্কিং এ। যার ফলে সৃষ্ট যানজটে নগরবাসীর যে সময় নষ্ট হয়, বছরে তার আর্থিক মূল্য প্রায় 1,00,000 কোটি টাকা। রাস্তা দখল করে রাখে কিংবা গাড়িতে পার্কিং করে ফিরে দেয়, 5 মিনিটের রাস্তা কমার পক্ষে 2 ঘন্টা লাগে। মেগা সিটি এবং মৌচাকের মতো একটা ইম্পর্টেন্ট একটা জায়গায় সারাদিন ধরে গাড়ির জ্যামের পরে জ্যাম পড়ে আছে। এসটিপি অনুযায়ী ঢাকার সড়ক ব্যবস্থার উন্নয়ন না হলে 2024 সাল নাগাদ রাজধানীতে যানবাহনের গতি ঘন্টায় 5 কিলোমিটারও থাকবে না। বিশ্লেষকরা এই অবস্থার জন্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়হীন ও সাংঘর্ষিক সিদ্ধান্তের পাশাপাশি দায়ী করছেন রাজুকের ত্রুটিপূর্ণ পরিকল্পনাকে। এখনই মূল ঢাকার দুপাশে নতুন আবাসন গড়ে ওঠার আগেই পর্যাপ্ত রাস্তা না বানালে ভবিষ্যতে ভয়াবহ অবস্থা অপেক্ষা করছে বলে আশঙ্কা তাদের। রাজুক তার যে ভূমিকাটা রাখার কথা ছিল সেটা কখনো রাখেনি। মাত্র 2.5% রাস্তার মধ্যে এই গণপরিবহন বা বাস চলতে পারে। ঢাকায় এখন যেই পরিমাণ মানুষের বসতি এবং গাড়ি ঘোড়া চলছে, সেগুলিকে সামাল দিতে গেলে পূর্বাঞ্চলে সুন্দর একটা সড়ক বিন্যাস দিতে হবে, পশ্চিমাঞ্চলে একটা সড়ক বিন্যাস দিতে হবে। এটা ম্যান্ডেটারি। এই যে আমরা মেট্রো রেল করছি উপর দিয়ে, তারাই আবার এখন নতুন প্রস্তাব করছে ডিটিসিএ। এখন আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল করা উচিত ছিল, ওটা ভুল হয়েছে। এই যে সাংঘর্ষিক সিদ্ধান্ত, সাংঘর্ষিক মন্তব্য এবং সাংঘর্ষিক পরিকল্পনা, এটি ঢাকা শহরকে ধ্বংস করার জন্য অন্যতম প্রধান কারণ। সংকট সমাধানে সড়কের পরিমাণ অন্তত 15% উন্নত করতে ঢাকা ও এর চারপাশে আউটার, মিডল ও ইনার রিং রোড করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজুক। মিডল রিং রোড এবং আউটার রিং রোড করা হচ্ছে। আউটার রিং রোডের উদ্দেশ্য হচ্ছে যারা শহরের মধ্য দিয়ে এখন পাস হচ্ছে, আমরা সেই গাড়ির যানবাহনগুলো আমরা শহরের মূল সিটির মধ্যে আসতে হবে না, এরকম একটি প্ল্যান আছে। বিশ্লেষকরা বলছেন, যেহেতু মূল ঢাকায় আর নতুন করে সড়ক নির্মাণ সম্ভব নয়, তাই সংকট সমাধানে গণপরিবহন নির্ভর ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে যতটুকু রাস্তা আছে তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি ব্যক্তিগত গাড়িকে নিরুৎসাহিত করে মেগাসিটি ঢাকায় বসবাসরত বিপুল সংখ্যক জনগোষ্ঠীর কথা মাথায় রেখে একটি সমন্বিত পরিকল্পনা নেওয়া উচিত বলে মনে করেন তারা। এছাড়া ঢাকার মধ্যে থাকা নৌপথ ও রেলপথকে আরো বেশি জনবান্ধব করতে পারলেও সড়ক সংকট নিয়ে সৃষ্ট জটিলতা অনেকখানি হ্রাস পায় বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।
খুলনা ও বরিশাল সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলায় দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের পণ্যবাহী পরিবহন ধর্মঘট চলছে। অতিরিক্ত পণ্য পরিবহন নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন এবং ফেরিঘাটে চাঁদাবাজি ও হয়রানি বন্ধ সহ 12 দফা দাবিতে এই ধর্মঘট পালন করা হচ্ছে। এতে বন্ধ রয়েছে খুলনা ও মংলা বন্দরের মালামাল ওঠানামার কার্যক্রম। ধর্মঘটের কারণে সকাল থেকে পণ্যবাহী সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এ সময় রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় যানবাহনগুলোকে। 12 দফা দাবি বাস্তবায়নে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। এতে চরম বিপাকে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। দ্রুত ব্যবসার সমাধান না হলে চরম ক্ষতির আশঙ্কা করছেন তারা। এদিকে ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে রোববার দুপুরে বিভাগীয় কমিশনারের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। আজ দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আরও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন তারা। গত 21 জানুয়ারি 12 দফা দাবি বাস্তবায়নে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় পণ্যবাহী পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। রেকার্ড দিয়া 800 হইতে আপনার 3600 টাকা পর্যন্ত নিচ্ছে। স্কেলে না উঠলে পিঠাই পাঠাইয়া গ্লাস মাছ ভাঙ্গা অযথা আপনার হয়রানি করতেছে। কাঁচামাল যদি আমদানি না হয়, বিক্রি যদি না হয়, যেহেতু গাড়ি যদি লোড না হয়, তাহলে তো কাঁচামাল নষ্ট হয়ে যাবে। রপ্তানি আমদানি হচ্ছে না, বেচা কিনা কম, মাল আসে না, খরিদ্দারও আসতে পারে না, মাল বাইরে নিয়ে যেতে পারে না। পরিবহন ধর্মঘটের খবর জানাতে এই মুহূর্তে খুলনার সোনাডাঙ্গায় আছেন সহকর্মী তরিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। তরিকুল। ধন্যবাদ কাজল। আপনারা জানেন যে গতকাল থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী পরিবহন ধর্মঘট। তো আজকে দ্বিতীয় দিনের মতো কিন্তু পরিবহন ধর্মঘট চলছে। মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা 12 দফা দাবিতে তাদের যে বিভিন্ন অভিযোগগুলো রয়েছে, তারাও যেমন চাঁদাবাজি, হয়রানি সহ এরকম আরো কিছু দাবি তারা উত্থাপন করেছেন, যে যেগুলো সমাধান না হলে বা কোনো প্রশাসনিক আশ্বাস না পাওয়া গেলে তারা কিন্তু এই ধর্মঘটটি অব্যাহত রাখবে বলে তারা জানিয়েছেন। এবং সকাল থেকে আমরা দেখেছি যে নগরীর কয়েকটা জায়গায় তারা কিন্তু অবস্থান নিয়ে পণ্যবাহী ট্রাক যখন শহরে ঢুকছে তখন তারা বাধা দিয়েছে এবং বেরোনোর সময় তারা এটি প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তো এটি আরো বেশি সমস্যা যেটি হয়েছে সেটি হচ্ছে যে পচনশীল যে পণ্যগুলো দূর দূরান্ত থেকে খুলনা নগরীতে আসে বা খুলনার দিকে আসে, বিশেষ করে উত্তরবঙ্গ থেকে আপনারা জানেন যে সবজি, আলু, ঝাল, এই কাঁচা ঝাল, এই ধরনের পণ্যগুলো এই খুলনার দিকে আসে, সেইগুলো কিন্তু আসতে পারছে না। এখানকার যারা পাইকারি ব্যবসায়ী তারা জানিয়েছেন যে কুষ্টিয়া সহ ঝিনাইদহ, কুষ্টিয়া সহ এরকম কয়েকটা জেলাতে শ্রমিকরা বাধা দিয়েছে এবং এই গাড়িগুলো আটকে রেখেছে, যেগুলো কিন্তু খুলনাতে আসতে পারছে না। আর যে পণ্যগুলো খুলনা থেকে বিভিন্ন জেলাতে বা উপজেলাতে যায় সেগুলো কিন্তু অধিকাংশ তারা কিন্তু দুশ্চিন্তায় রয়েছে। এগুলো যেগুলো পচনশীল, বিশেষ করে কাঁচা ঝালের একটি প্রভাব পড়েছে, যে এখানে কাঁচা ঝাল আমরা অভিযোগ পেয়েছি যে পচে গেছে, এরকম একটি অভিযোগ আমরা পেয়েছি। একই অভিযোগ এসছে খুলনার স্টেশন রোড এলাকা থেকে বড়বাজার কেন্দ্রিক যে পণ্যগুলো ওঠানামা করে, সেখানেও আমরা একই অভিযোগ আমরা পেয়েছি। পাশাপাশি কিন্তু বিষয়টা এরকমই আসছে যে প্রশাসনের সাথে কথা বলাটা আসলে বলে বিষয়টা সমাধানের যে জরুরি পদক্ষেপ নেওয়াটা এখন আসলে দাবি উঠেছে, যে এরকম প্রায় এরকম ধর্মঘট এটা আহ্বান করা হয় এবং যে কারণে ব্যবসায়ী এবং তার থেকে সাধারণ মানুষের পরেও এই প্রতিক্রিয়াটি চলে আসে। যেমন গতকাল থেকে মোংলা থেকে যে ট্রাক যোগে যে গ্যাস কোম্পানি থেকে যে সিলিন্ডার গ্যাসগুলো আসে, এখানে এই সিলিন্ডার গ্যাস কিন্তু খুলনায় প্রবেশ করতে পারে নাই। বিশেষ করে খুলনার বাগেরহাটের কাটাখালী, ফকিরহাটের নোয়াপাড়া এইসব এলাকাতে এগুলো আটকে দেওয়া হয়েছে, যে কারণে কিন্তু খুলনায় গ্যাস এলপি গ্যাসের যে সংকট সেটি কিন্তু গতকাল দেখা দিয়েছে এবং অনেকে কিন্তু গ্যাসের অভাবে তারা রান্নাবান্নাও করতে পারেনি বাসা বাড়িতে। এবং এর বাইরে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে জ্বালানি তেলের যে বিষয়টি, যে দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21 জেলায় খুলনার পদ্মা, মেঘনা এবং যমুনা তেল ডিপো থেকে এই জ্বালানি তেলগুলো সরবরাহ হয়ে থাকে। গতকাল আমরা দেখেছি যে শত শত ট্রাক, শত শত ট্যাঙ্ক লরি সেখানে দাঁড়িয়েছিল, এইগুলো কিন্তু আজকেও এখানে রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু সাধারণ মানুষের একটা ভোগান্তি শুরু হয়েছে। তো এটি যত দ্রুত সম্ভব সেটি আসলে সমাধান চায় সাধারণ মানুষ এবং এখানকার যারা ব্যবসায়ী তারা কিন্তু এর দ্রুত সমাধান চায়, নইলে তারা ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা
সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আমার কাছে কাজল খুলনা থেকে মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে যে ধর্মঘটের সর্বশেষ। দর্শক, খুলনার সোনাডাঙ্গা থেকে পরিবহন ধর্মঘটের খবর জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। এই সময় বাণিজ্য আরো থাকছে। ফেনীর ছাগলনাইয়ার সীমান্ত হাটে অসম বাণিজ্যের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। ছড়িয়ে পড়ছে সস্তা ভারতীয় পণ্য। আমদানি নির্ভরতা কমাতে দেশের অভ্যন্তরেই রেলের কোচ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মজিবুল হক। এবং এ লক্ষ্যে এরই মধ্যে সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপে আধুনিকায়নের প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি। সকালে রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে নতুন কোচ দিয়ে ঢাকা চিলহাটি নীলসাগর এক্সপ্রেস রেলের উদ্বোধনকালে তিনি কথা বলেন। পরে নতুন বগি নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরুর আগে নীলসাগরে ঘুরে দেখেন ও যাত্রীদের শুভেচ্ছা জানান মন্ত্রী। এ সময় সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর সঙ্গে ছিলেন। এলওসির অধীনে 3টি প্রকল্প আমরা নিয়েছি। একটি হলো খুলনা থেকে দর্শনা রেললাইন নির্মাণ, আরেকটি হবে পার্বতী থেকে কাউনিয়া রেললাইন নির্মাণ, আর তৃতীয়টি হইল সৈয়দপুর যে ওয়ার্কশপ বিদ্যমান ওয়ার্কশপ আধুনিকায়ন করা হবে, সেখানে কোচ নির্মাণ করা হবে, অর্থাৎ নতুনভাবে সাজিয়ে এটাকে রিমডেলিং করা হবে। আমরা অতি তাড়াতাড়ি এই প্রকল্প ভারতীয় অর্থায়নে কাজ শুরু করবো ইনশাল্লাহ। ধান সংকুলন না হওয়ায় মাসের পর মাস গাইবান্ধার বাফার গোডাউনের বাইরে ফেলে রাখায় জমাট বেঁধে শক্ত হয়ে যাচ্ছে ইউরিয়া সার। আর জমাট বাঁধায় এসব সার কৃষকরা কিনতে চায় না বলে অভিযোগ ডিলারদের। তবে এসব সারের গুণগত মান ঠিক রয়েছে দাবি করে কৃষি বিভাগ বলছে, গোডাউন কর্তৃপক্ষ ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি অনুসরণ করলে এ পরিস্থিতির সৃষ্টি হতো না। আর গোডাউন কর্তৃপক্ষ বলছে, কৃষকদের সুবিধার্থেই জমাট বাঁধা সার ভেঙে নতুন বেগে সরবরাহ করা হচ্ছে। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ওবায়দুল ইসলাম। দীর্ঘদিন খোলা আকাশের নিচে পড়ে থাকায় বস্তার মধ্যেই জমাট বেঁধে শক্ত হয়ে গেছে ইউরিয়া সার। বড় আবাদ অনেকটা ইউরিয়া নির্ভর হওয়ায় বড় মৌসুমকে সামনে রেখে গাইবান্ধা বাফার গোডাউনে চলছে জমাট বাঁধা সার ভাঙ্গার কাজ। জমাট বাঁধা সারের সাথে নতুন সার মিশিয়ে বস্তাবন্দি করে গুছিয়ে দেয়া হচ্ছে ডিলারদের কাঁধে। ডিলারদের অভিযোগ, কৃষকরা কিছুতেই জমাট বাঁধা এসব সার নিতে চায় না। আমরা বিক্রি করি, বিক্রি করার পর দেখা যায় যে এই জমাট বাঁধা সার বস্তার ভেতরে, আবার কৃষক ফেরত নিয়ে আসে দোকানে, আবার চেঞ্জ করে দেওয়া লাগে। আমাদের এখানে একটা ফার্টিলাইজার গোডাউন, যদি বড় আকারে একটা গোডাউন আমরা না পাই, তাহলে আমাদের এই দুর্ভোগ চলতে থাকবে। কৃষক পর্যায়ে যে এই সারটা দিব, এটা কৃষকরা মোটেই গ্রহণ করতে চাচ্ছে না। তার ফলে প্রত্যেকটা ডিলারের ঘরে প্রচুর পরিমাণে এই সার মজুদ রয়ে গেছে। কৃষি বিভাগ বলছে, জমাট বাঁধলেও এসব সারের গুণগত মান সমুন্নত রয়েছে। সার বিপণনে গোডাউন কর্তৃপক্ষ সঠিক পদ্ধতি মেনে চললে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। ডিলারদের চাহিদা মোতাবেক হয়তো দেখা গেল যে লেটেস্ট সারটাই আবার ডিলারদের কাছে চলে যাচ্ছে, যার জন্য পুরাতন সারটা আটকে যাচ্ছে প্রতিবারই। গাইবান্ধার বাফারের ক্যাপাসিটিটা একটু কম, এটা আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ইতিমধ্যেই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। তবে গাইবান্ধা বাফার গোডাউনের এই কর্মকর্তা জানালেন, কৃষকদের আপত্তির কারণেই জমাট বাঁধা সার ভেঙে নতুন ব্যাগে সরবরাহ করা হচ্ছে। টাকা হলে গুণগত মান কমে না, এটা পরীক্ষিত এবং সবখানে একই এইভাবে হচ্ছে। আজকের থেকে না, প্রায় 95 থেকে শুরু হয়েছে বাফার, চলছে। শক্ত হলে নিচ্ছে না, গুড়া করলে কোনো আপত্তি নাই। গাইবান্ধা বাফার গোডাউনের ধারণ ক্ষমতা 2000 মেট্রিক টন। বর্তমানে মজুতকৃত সারের পরিমাণ 8000 মেট্রিক টন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দিনাজপুরের বাজারে হঠাৎ করে বেড়ে গেছে ধানের দাম। বস্তা প্রতি বেড়েছে 500 থেকে 600 টাকা। এতে দারুণ খুশি কৃষকরা। আর ধানের দাম বাড়ায় চালের দাম প্রতি কেজিতে বেড়েছে 3 থেকে 5 টাকা। মিলারদের দাবি, আবাদ কম হয় ও আমদানি চালের উপর 20% শুল্ক আরোপের কারণে দাম বেড়েছে। আর খাদ্য বিভাগ বলছে, ধানের দাম বেড়ে গেলেও সংগ্রহ অভিযানে কোনো প্রভাব পড়বে না। গোলাম নবী দুলারের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত এক সপ্তাহে দিনাজপুরের বাজারগুলোতে বেড়ে গেছে ধানের দাম। মোটা ধানের দাম বেড়েছে সবচেয়ে বেশি। তবে ধানের দাম ভালো পাওয়ায় দারুণ খুশি কৃষকেরা।
75 কেজির প্রতি বস্তা কয়েকদিন আগে ছিল 1250 টাকা, এখন প্রতি বস্তা 1600 থেকে 1700 টাকায় বিক্রি হচ্ছে। তবে চিকন ধানের দাম সেই অনুপাতে বাড়েনি। ধানের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে চালের বাজারে। চালের মূল্য প্রতি কেজি বেড়েছে 3 থেকে 5 টাকা। আগে ছিল 1400, এখন আস্তে আস্তে দাম বাড়ছে 1500, এখন বর্তমান চলেছে 1600, 1700। আমরা গোটা আচার থেকে মোটা ধানে 300-400 টাকা বেশি দাম পাচ্ছি। ধানের দাম বেড়ে যাওয়ায় কৃষক লাভবান হলেও খুশি না ব্যবসায়ীরা। এটা যদি এরকম বাড়তে থাকে তাহলে সাধারণ মানুষকে 40 টাকা কেজি মোটা চাল খেতে হবে। বিক্রেতারা বলছেন ধানের দাম বেড়ে যাওয়ার কারণে চালের দাম বেড়েছে, পাশাপাশি সরকারি সংগ্রহ অভিযানের প্রভাব পড়েছে চালের বাজারে। আটার চালের দাম যেখানে ছিল 40 থেকে 42 টাকা, এটা গত সপ্তাহ থেকে বেড়ে 42 থেকে 44 টাকা পর্যন্ত আসছে আর কি। ধানের বাজারটা বাড়ার কারণে মোটামুটি সব আইটেমের চালে মনে করেন 2 থেকে 5 টাকা কেজি বেড়েছে। তবে চালকল মালিক গ্রুপের দাবি, মোটা ধানের আবাদ কম হওয়ায় ও আমদানি চালের উপর 20% শুল্ক আরোপের কারণে ধানের দাম কিছুটা বেড়েছে। এখন ট্যারিফ উঠিয়ে দিলে আগামী সামনেই বড় সিজন, আবার ওই ধানের দাম চলে আসবে 1000 টাকা 800 টাকা বস্তা, তখন আবার ওই কৃষক মার খাবে। খাদ্য বিভাগের জেলার কর্মকর্তার দাবি, ধানের মূল্য বৃদ্ধি পেলেও সংগ্রহ অভিযানে কোনো প্রভাব ফেলবে না। আমাদের প্রায় 28,000 টন প্রকিউরমেন্ট হয়ে গেছে, তো ওটা যদি আমরা পার্সেন্টেজে ফেলি এটা প্রায় 80 থেকে 85% হয়ে গেছে। মাত্র বাকি আছে 15 to 20%, ওটা আমাদের প্রকিউরমেন্টের উপরে খুব একটা প্রভাব পড়বে না আর কি। দিনাজপুরের 13টি উপজেলায় এবার খাদ্য সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা 36,163 মেট্রিক টন। এ পর্যন্ত অর্জিত হয়েছে 28,000 মেট্রিক টন। সময় সংবাদ, দিনাজপুর। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। ফসল হিসেবে এবং এই স্বাধীনতা অর্জন করতে যে আমাদের 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে এবং কত মানুষ পঙ্গু হয়ে আছে, স্বজন হারাবার বেদনা নিয়ে এখনো অনেক পরিবার বেঁচে আছে। আজকের দিনে আমি গভীর শ্রদ্ধা জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, শ্রদ্ধা জানাই জাতীয় 4 নেতাদের প্রতি, শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদ ও আমার মা বোনদের প্রতি। জাতির পিতা যখন দেশ গড়ার কাজ হাতে নেন তখন এই বাংলাদেশের অবস্থাটা কি ছিল হয়তো আজকে যারা এখানে উপস্থিত তারা সবাই ছোট ছোট, সে সময় বা অনেকের জন্মই হয়নি, কাজে অনেকের জানারও কথা না যে কি ধরনের একটা বিধ্বস্ত অবস্থার মধ্য দিয়ে শূন্যের উপর দাঁড়িয়ে জাতির পিতাকে যাত্রা শুরু করতে হয়েছিল। তারও একটু পিছনে যদি আমরা যাই তো দেখি যে আমরা কি অবস্থায় ছিলাম। আমি একটা ছোট তথ্য তুলে ধরতে চাই এই কারণে যে আমাদের এটা উপলব্ধি করতে হবে যে বাঙালিরা তখন কি অবস্থায় ছিল, কেন জাতির পিতা এদেশের মানুষের স্বাধীনতা চেয়েছিলেন, কেন তিনি সংগ্রাম করলেন এবং শুধু সংগ্রাম না, এই সংগ্রাম করতে যে তিনি যে জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন, কাদের জন্য? এদেশের মানুষের জন্য। এদেশের মানুষকে সুন্দরভাবে জীবন দেবেন সেই আকাঙ্ক্ষা নিয়ে। 1956 সালের 9 জানুয়ারি করাচি ডন পত্রিকায় একটা সার্বিক চিত্র প্রকাশিত হয়েছিল। 56 সালে আওয়ামী লীগ সরকারের ছিল। সেই সময়কার অবস্থা যদি আমরা দেখি তখন আমাদের বাঙালিদের অবস্থানটা কোথায় ছিল এবং পাকিস্তানিরা কিভাবে আমাদের উপর শোষণ করেছে। সেখানে কেন্দ্রীয় সরকারের যে উচ্চ পদ, সেই পদে যে বৈষম্য ছিল, কেন্দ্রীয় সেক্রেটারিয়েট, সেখানে সেক্রেটারি কোনো বাঙালি ছিল না, সবই ছিল ওই পাকিস্তানি উর্দু আলী, কোনো বাঙালি কোনো সুযোগই ছিল না। 22 জন সেক্রেটারি ছিল তখন, তার মধ্যে বাঙালি শূন্য। জয়েন্ট সেক্রেটারি 42 জন, বাঙালি মাত্র 8 জন। ডেপুটি সেক্রেটারি 59 জন, বাঙালি মাত্র 23 জন। আর সেকশন অফিসার 325 জনের মধ্যে মাত্র 50 জন। আর প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার 3769 জন। আর আমাদের বাংলাদেশ পূর্ব পাকিস্তানে ছিল মাত্র 811 জন। আর কেন্দ্রীয় সরকারের সিনিয়র গেজেটেড পোস্ট, সেখানে কেন্দ্রীয় সেক্রেটারিয়েট পশ্চিম পাকিস্তানের ছিল, তাদের জন্য 692 জন। আর আমাদের পূর্ববঙ্গ অর্থাৎ বাঙালি মাত্র 42 জন। ঠিক এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে, যেমন শিল্প উন্নয়ন কর্পোরেশন 162 জনের মধ্যে বাঙালি মাত্র 3 জন। রেডিও
তে 98 জনই হচ্ছে পাকিস্তানি, বাঙালি মাত্র 14 জন। সাপ্লাই ডেভেলপমেন্ট সেখানে 164 জন, পশ্চিমা বাঙালি 15 জন। রেলওয়েতে 158 জন, বাঙালি 14 জন। পোস্ট ও টেলিগ্রাফ 279 জন, বাঙালি 50 জন। কৃষি অর্থনীতি কর্পোরেশন 38 জন, পশ্চিমা বাঙালি মাত্র 10 জন। সার্ভে অফিসার 64 জন, বাঙালি মাত্র 2 জন। আর বিমানে অর্থাৎ তখনকার পাকিস্তানি এয়ারলাইন্স 1025 জন, তার মধ্যে বাঙালি মাত্র 75 জন। এই অঞ্চলে কোনো নতুন কলেজ তৈরি করা হয়নি পাকিস্তান আমলে। মেডিকেল কলেজ 6টা, তাও সব পশ্চিম পাকিস্তানে, বাংলাদেশে মাত্র 1টা। ইউনিভার্সিটি 4টা, বাংলাদেশে ছিল মাত্র 2টা, তাও বেসরকারি উদ্যোগেই করা ছিল। কলেজ 76টা ছিল, আর আমাদের পূর্ববঙ্গে ছিল যাও প্রাইমারি স্কুল, সেখানেও বৈষম্য, প্রায় 6246টা, আমাদের এখানে মাত্র 2217টা। হাসপাতাল বেড 17,614, বাংলাদেশে মাত্র ছিল পূর্ববঙ্গে 5,589টা। ডাক্তারের সংখ্যা 8,500, আর এখানে মাত্র 3,393। ম্যাটারনিটি বেড 118টা, আর অথচ পূর্ববঙ্গে মাত্র 22টা। কিন্তু জনসংখ্যার দিক থেকে আমরা ছিলাম 56 ভাগ, আর ওরা ছিল কম, কিন্তু দেখা যাচ্ছে প্রতিটি ক্ষেত্রে এই বৈষম্য। আর যদি আমরা এই বৈষম্যের অন্যান্য বাহিনীর দিকে দেখি, যেমন সেনাবাহিনীতে পশ্চিম পাকিস্তানে জেনারেল ছিল 3 জন, বাঙালি 0। মেজর জেনারেল 20 জন, বাঙালি 0। ব্রিগেডিয়ার 34 জন, বাঙালি 0। কর্নেল 49 জন, বাঙালি 1 জন। লেফটেন্যান্ট কর্নেল 198 জন, বাঙালি মাত্র 2 জন। মেজর 590 জন, বাঙালি মাত্র 10 জন। নৌবাহিনী অফিসার 593 জন, বাঙালি মাত্র 7 জন। বিমান বাহিনী অফিসার 640 জন, বাঙালি মাত্র 40 জন। এখানে কোনো প্রতিষ্ঠান ছিলই না বলতে গেলে, কিন্তু অর্থ উপার্জন করত বাংলাদেশের থেকে, কিন্তু খরচ হতো সেখানে। এভাবে যে একটা বৈষম্য, এই বৈষম্যের কথা জাতিপিতা বারবার তুলে ধরেছেন। সেখানকার পার্লামেন্টে বিভিন্ন বক্তৃতায়, আর যখন এই বক্তৃতা দিতেন তখনই তার বিরুদ্ধে একটা মামলা হতো, তিনি গ্রেপ্তার হতেন, জেলে যেতেন। এভাবেই তার জীবনটা কেটেছে, এবং সেইভাবে তিনি এই বৈষম্য দূর করে বাঙালিকে সার্বিকভাবে একটা উন্নত জীবনধারা এবং বাংলাদেশের মানুষের স্বাধীনতা অর্জনের জন্যই কিন্তু তিনি সংগ্রাম করেছিলেন। এবং তিনি যেভাবে তুলে ধরেছেন, এভাবে বোধহয় আর কোনো নেতা এভাবে করেননি। কাজে আজকে এই যে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে তিনি আমাদের যে স্বাধীনতা দিয়ে গেছেন, স্বাধীনতার পর একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, 1 টাকা রিজার্ভ মানি ছিল না। আজকে আমরা রিজার্ভ মানি হিসাব করি, কিন্তু তখন কোনো পয়সা নেই। রাস্তাঘাট, পুল, ব্রিজ সমস্ত বিধ্বস্ত, স্কুল কলেজ সব বিধ্বস্ত। 7.5 কোটি মানুষের মধ্যে বেশিরভাগ মানুষেরই ঘর বাড়ি পাকিস্তানিরা পুড়িয়ে দিয়েছে, অথবা ভেঙেছে, অথবা লুটপাট করেছে। এমন কোনো পরিবার নাই যারা তাদের দ্বারা নির্যাতিত, নিগৃহীত ছিল না। এবং তাদের দোষর ছিল এদেশে ওই রাজাকার বাহিনী, আল বদর বাহিনী, আল শামস বাহিনী, যারা এই পাকিস্তানি হানাদার বাহিনীকে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় নিয়ে নিয়ে ঘর বাড়ি চিনিয়ে দিয়েছে, মা বোনদের তাদের হাতে তুলে দিয়েছে, তাদের পথঘাট দেখিয়ে দিয়েছে। এই কিছু বাঙালি বেঈমান যারা যুদ্ধ অপরাধী হিসেবে যাদের আমরা বিচার করেছি, এবং যারা অনেকে সাজা পেয়েছে এবং বিচার চলছে। কাজে এইরকম একটা বিধ্বস্ত অবস্থা, তারপর আমাদের দেশে জাতিপিতা নির্দেশে গেরিলা যুদ্ধ হয়েছে। কাজে সেই ধ্বংসের উপর দাঁড়িয়ে তিনি যখন যাত্রা শুরু করেন, তখন অনেকে ভেবেছিল যে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বোধহয় টিকে থাকতেই পারবে না। কিন্তু মাত্র 3.5 বছরের মধ্যে এই দেশকে তিনি গড়ে তুলেছেন সেই ধ্বংস স্তূপ থেকে তুলে এনে। এবং শুধু তাই না, আপনারা যদি একটু লক্ষ্য করেন, আমাদের দেশের যা যা প্রয়োজন
একটা স্বাধীন রাষ্ট্র তৈরি করার জন্য মানে প্রত্যেকটা প্রতিষ্ঠান তিনি নিজের হাতে করে দিয়ে গেছেন। এমনকি আমাদের ল্যান্ড বাউন্ডারি, সেটার আইন, সেটা চুক্তি করেন তিনি ভারতের সাথে স্বাধীন রাষ্ট্র হিসেবে চুক্তি করে আইন পাস করে যান পার্লামেন্টে। আমাদের সমুদ্র সীমা, সে আইনটাও তিনি ৭৪ সালে করেন, যা জাতিসংঘ করেছে ৮২ সালে, কিন্তু উনি ৭৪ সালে সেটা করে দিয়ে গেছেন। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের বিভিন্ন দেশের মানে স্বীকৃতি আদায় করা, বিভিন্ন সংস্থা, জাতিসংঘ, ওআইসি, কমনওয়েলথ থেকে শুরু করে বিভিন্ন সংস্থার সদস্যপদ অর্জন সবই। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অতিরিক্ত দামে খাবার বিক্রির অভিযোগ করেছেন ক্রেতা দর্শনার্থীরা। তাদের দাবি, খাবারের মূল্য তালিকা দেয়া থাকলেও এর তোয়াক্কা না করে ইচ্ছেমতো দাম রাখা হচ্ছে। সঙ্গে আছে ভ্যাট ও সার্ভিস চার্জের মতো বাড়তি বোঝা। আর বিক্রেতাদের দাবি করা টাকা না দিতে চাইলে লাঞ্ছিত করার অভিযোগও করলেন অনেকে। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃপক্ষ। পরিবার নিয়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এসেছেন অনেকে। ঘোরাফেরা আর কেনাকাটা করতে সকাল গড়িয়ে দুপুর, বেশ স্বাচ্ছন্দ্যেই কাটান সময়। কিন্তু দুপুরে খাওয়ার পরেই অনেককে পড়তে হয় বিব্রতকর পরিস্থিতির মুখে। খাবারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি বিল দাবি করেন স্টল কর্তৃপক্ষ। এই বাড়তি টাকা দিতে অস্বীকৃতি জানালে অনেককে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করেন কেউ কেউ। আলাদা বাড়তি 40 টাকা ভ্যাট নিতে চাইছে। আমি জিজ্ঞাসা করলাম, লেখা আছে পড়েন, সে বলল আমি পড়তে পারি না, আপনি পড়ে নেন। পরবর্তীতে একজন লোক এখানে পিছন থেকে এসে আমার কানেও থাপ্পড় মারছে। বাণিজ্য মেলা ডাকাতি করতে আছে, 4 জনের 100 টাকা বললে 1600 টাকা বিল করে, সেই টাকা পরে 1000 টাকা বিলটা নিচ্ছে। মূল্য তালিকায় দেখা যাচ্ছে এক প্লেট ফুল চিকেন বিরিয়ানি 290 টাকা এবং মাটন বিরিয়ানি 340 টাকা। মেলার বাইরের দামের চেয়ে যা দ্বিগুণেরও বেশি। এরপরও বাড়তি দাম নেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ক্রেতারা। যদি একটা ফুল 290 টাকা হয়, তাহলে আপনি একটা ফুল দিয়ে 2 জায়গায় দিবেন। সেই ক্ষেত্রে করছে কি, একটা ফুল দিয়েছে কি হাফ দিয়েছে বসতে পারে নাই, বলছে এইটাই ফুল। খুশি বকশিস যা দেয় তা দিমু, কিন্তু আমাদের গলা গাইটা পুরো 30 টাকা দিতেই হইব, ঠিক আছে? জনপ্রতি করে টাকা দিতেছে। তবে অনিয়মের অভিযোগ মানতে নারাজ স্টল কর্তৃপক্ষ। বরং কোনো কর্মচারী এ ধরনের কাজ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান তারা। মালের দাম বাড়তি, ম্যানুয়াল যেটা এটাই বিক্রি হচ্ছে। যখন বিলাররা হাতে নেয় তখন ওই টিপসের টাকাটা রেখে দেয়, সার্ভিস চার্জ ধরে, মালিক পক্ষের কোনো সার্ভিস চার্জ নাই। আমাদের কাছে আসছে কিন্তু আমাদের জরিমানা করে নাই। আমাদের ওই যে পেপসির ভিতরে ওনারা বলে যে এটা ব্যাকডেট, আমাদের পেপসি ধরেন যে এটা দাম না। ক্রেতা দর্শনার্থীদের হয়রানি বন্ধে মেলায় দায়িত্ব পালন করা ভোক্তা অধিকার সংরক্ষণের কর্মকর্তারা জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের কাছে এসে অভিযোগ করলে আমরা সাথে সাথে আমরা সেই স্টলে যাই। অভিযোগটা সামনে প্রমাণিত হওয়ার পর আমরা অভিযোগকারীকে সমঝোতার মাধ্যমে অথবা জরিমানার মাধ্যমে তাদেরকে অভিযোগটা নিষ্পত্তি করি। খাবারের স্টলগুলোতে প্রতিদিনই জরিমানা করা হলেও থামানো যাচ্ছে না তাদের অপকর্ম। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় 24তম দিন আজ। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী সাজিদ রাজু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজু। হ্যাঁ কাজল, আপনি জানেন যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার যে মাসব্যাপী আয়োজন, এই আয়োজনের কিন্তু একদম শেষ প্রান্তে চলে এসেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আজ মঙ্গলবার এবং সকালবেলাতে আপনি জানেন যে লোক সমাগম সাধারণত ছুটির দিনগুলোতে এবং সরকারি ছুটির দিনগুলোতে, বিশেষ করে শুক্রবার শনিবার কিন্তু জনসমাগম অনেক বেশি হয়। সেই হিসেব করে আজকে যেহেতু কর্মদিবস, সকালবেলা মানুষজন একটু কমই থাকে। তো সকালবেলা তারাই সাধারণত মেলায় আসেন যারা একটু ভিড় এড়িয়ে একটু স্বস্তির সঙ্গে ঘুরে দেখতে পারেন এবং বিভিন্ন পণ্য তারা একটু ঘুরে ঘুরে দেখে দাম যাচাই বাছাই করে কেনার মানসিকতা যারা রাখেন তারাই কিন্তু সাধারণত সকালবেলা আসেন। বিশেষ করে স্কুল কলেজের যারা শিক্ষার্থী, তারাও তাদের ক্লাসের ছুটির পর আশপাশের যে শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মেলার দিকে চলে আসে এবং তাদের যে অভিভাবক রয়েছেন
তারাও চলে আসেন। আর অন্য আর যারা আসেন তারা হচ্ছে ঢাকার বাইরে থেকে অনেকে মেলাতে আসার জন্যই, সাধারণত ঘুরতে আসার জন্যই, দেখতে আসার জন্য এবং বিভিন্ন রকম পণ্য সামগ্রী, বিশেষ করে দেশের বাইরের যে স্টল এবং প্যাভিলিয়ন গুলো রয়েছে সেগুলোর প্রতি তাদের আকর্ষণ অনেকটাই বেশি থাকে। সেই আকর্ষণে তারা অনেক সময় মেলায় চলে আসেন। তো আমরা এখানে ক্রেতা দর্শনার্থীদের সঙ্গে কথা বলে জেনেছি যে মেলা যেহেতু শেষের দিকে, যারা এখনো মেলায় আসতে পারেননি তাদের আগ্রহ এবং উদ্দীপনা এবং মেলায় আসার যে তাদের ইচ্ছা সেটি অনেকটা বেশি কাজ করছে। তারা এখন আসার চেষ্টা করছেন। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে অনেকে কিন্তু আশপাশে যারা বসবাস করেন মেলার এই প্রাঙ্গণ শেরেবাংলা নগরের এই আশপাশের যে বিভিন্ন এলাকা, বিশেষ করে মিরপুর, মোহাম্মদপুর এবং আশপাশের এলাকার মানুষজন, তারা কিন্তু একাধিকবার অনেকেই মেলা এসেছেন, সেই খবরটিও আমাদেরকে দিয়েছেন অনেকেই। আর বিক্রেতারা বলছেন যে এখন যেহেতু মেলার একদম শেষের দশক চলছে, সেই হিসেবে এখন কিন্তু বেশ জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বিশেষ করে দুপুরের পর থেকে লোকজনের সমাগম ব্যাপকভাবে বেড়ে যায় এবং এখানে হাঁটার মতো জায়গা অনেক সময় থাকে না, প্রচুর ভিড় পোহাতে হয়। সেই সঙ্গে বিভিন্ন যে পণ্য সামগ্রীর প্রদর্শন এবং মেলায় আগত দর্শনার্থীদের বিভিন্ন পণ্য সম্পর্কে ধারণা দেয়া, সেই কাজটি করতে গিয়ে কিন্তু মোটামুটি বলা যায় যে যারা বিভিন্ন স্টল প্যাভিলিয়নের প্রতিনিধি রয়েছেন, বিক্রয় কর্মকর্তা রয়েছেন, তাদেরকে কিন্তু বেশ বেগ পোহাতে হয়। আরেকটি বিষয় কাজল আপনাকে বলে রাখি যে গতকাল এখানকার যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, তারা কিন্তু বেশ কিছু স্টলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বিশেষ করে খাবারের যে স্টলগুলো এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তাদের স্টল এবং প্যাভিলিয়ন নিয়ে বসেছেন, তাদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে গতকালই কিন্তু একটি স্টল সিলগালা করে দেওয়া হয়েছে। তো স্টলের যারা লোকজন, তাদের সঙ্গে কথা বলে জেনেছি যে সেখানে খাবারের দাম নিয়ে যেমন কিছু অভিযোগ ছিল, সেই সঙ্গে পরিবেশ এবং স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন নিয়েও কিন্তু বেশ কিছু ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে নালিশ করেছে। সেই পরিপ্রেক্ষিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এই ধরনের কোনো অভিযোগ পেলে সাথে সাথে তারা ব্যবস্থা নেবেন। তো কাজল, এই ছিল মোটামুটি আমার হাতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সর্বশেষ খবর। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ রাজু। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পাটকল কর্পোরেশনের লোকসান অর্ধেকে নামিয়ে আনতে দুর্নীতি সহ সব অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। গতকাল বিজেএমসির মালিকানাধীন গুলশানের 10.5 বিঘা জমি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের দলিল স্বাক্ষর অনুষ্ঠানে একথা জানান মির্জা আজম। নামমাত্র মূল্যে এ জমি নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নাগরিকদের জন্য খেলার মাঠ হিসেবে তৈরি করবে বলে জানানো হয়। তবে বিনিময়ে অর্থ মন্ত্রণালয় 1085 কোটি টাকা বরাদ্দ দেবে বিজেএমসিকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেএমসি চেয়ারম্যান জানান, ব্যাংক ঋণ ও অন্যান্য খাতে বিজেএমসি প্রায় 2000 কোটি টাকার দেনা। এবছর নেয়া নানা কার্যক্রমের মাধ্যমে বিজেএমসি লোকসান কাটিয়ে খুব শিগগিরই আয় ব্যয়ের সমন্বয় করতে পারবে বলেও আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। চট্টগ্রামে খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান বনফুল গ্রুপের বার্ষিক নির্বাহী পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর আগ্রাবাদে কোম্পানির প্রধান কার্যালয়ে বনফুল কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনফুল গ্রুপের চেয়ারম্যান MA মোতালেব। সভায় বিগত বছরের সামগ্রিক কার্যক্রম এবং 2017 সালের রূপরেখা তুলে ধরা হয়। আমি সকলকে আহ্বান জানাবো দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য চুক্তি TPP থেকে বেরিয়ে যেতে নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প নিজ দেশের শিল্প উৎপাদন খাতের উন্নয়নে ও মার্কিনীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতেই এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের কথা জানান। যেসব প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের বাইরে পণ্য উৎপাদন করবে তাদের বিরুদ্ধে বড় ধরনের সীমান্ত কর আরোপের হুঁশিয়ারি দেন তিনি। নির্বাচনী প্রচার অভিযানে ট্রাম্প TPP-কে ভয়াবহ চুক্তি বলে আখ্যা দিয়েছিলেন। 2015 সালে স্বাক্ষরিত TPP চুক্তিতে অন্তর্ভুক্ত 12টি দেশ বিশ্ব বাণিজ্যের 40% নিয়ন্ত্রণ করে। চুক্তিতে সদস্য দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে শুল্ক কমানোর সুবিধার কথা বলা হয়েছিল। অর্থনৈতিক সম্পর্ক ও প্রবৃদ্ধি সমুন্নত রাখতে, বিশেষত আন্তর্জাতিক বাণিজ্যে যুক্তরাষ্ট্রের আধিপত্য ধরে রাখতে সদ্য বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা এই চুক্তির উদ্যোগ নিয়েছিলেন।
তবে এটি বাতিলের ফলে বাণিজ্য বিধি প্রণয়নে চীনের আধিপত্য প্রতিষ্ঠান সুযোগ সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন অনেকে। ট্রাম্পের কাছ থেকে আগেই এই চুক্তি বাতিলের আভাস পেয়ে প্রশান্ত মহাসাগরের 14টি দেশ নিয়ে বিকল্প বহুজাতিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া শুরু করেছে চীন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের পরিমাণ বেড়েছে 9 ট্রিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে দেশটির মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 19.6 ট্রিলিয়ন ডলার। এমনটাই জানিয়েছে মার্কিন ওয়েবসাইট ইউএস ডেপ্ট ক্লক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী 2008 সালে যখন ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেন তখন দেশটির মোট ঋণের পরিমাণ ছিল 10.7 ট্রিলিয়ন ডলার। 8 বছরে জাতীয় ঋণের পরিমাণ বেড়েছে 86%। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ওষুধ শিল্প, সামাজিক নিরাপত্তা ও সামরিক খাতে। আবার জানিয়ে দিচ্ছি এই সময় বাণিজ্যের শিরোনামগুলো। ঢাকার সড়ক ব্যবস্থায় নাকাল নগরবাসী, বছরে আর্থিক ক্ষতি প্রায় 1 লাখ কোটি টাকা। পরিকল্পনার অভাবকেই দুষছেন বিশেষজ্ঞরা। চারপাশে রিং রোড নির্মাণের উদ্যোগ। পুলিশি হয়রানি বন্ধ সহ 12 দফা দাবিতে দক্ষিণ পশ্চিমের 21 জেলায় অনির্দিষ্টকালের পণ্যবাহী পরিবহন ধর্মঘট অব্যাহত। দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক। জায়গার অভাবে মাসের পর মাস গোডাউনের বাইরে ফেলে রাখায় গাইবান্ধায় নষ্ট হচ্ছে ইউরিয়া সার। কিনতে আগ্রহী নন কৃষক, নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করার তাগিদ। দিনাজপুরের বাজারে হঠাৎ বেড়েছে ধানের দাম। আবাদ কম এবং আমদানি করা চালের ওপর 20% শুল্ক আরোপই কারণ বলছেন মিল মালিকরা। এবং বাণিজ্য মেলায় অতিরিক্ত দামে খাবার বিক্রির অভিযোগ, ঘটছে লাঞ্ছিত করার ঘটনাও। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। এই ছিল এই সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গেই থাকুন সময়ের।